নমস্কার, সকলকে স্বাগত জানাচ্ছি প্রেত কাহিনীর 111তম এপিসোডে। আর সকলকে প্রথমেই জানাচ্ছি ক্রিসমাসের অনেক অনেক শুভেচ্ছা এবং হ্যাপি নিউ ইয়ার। আর যেটা আগেই শর্টসে আমি বলে রেখেছিলাম যে এই উইকে যে 111তম ঘটনাটা আসতে চলেছে আমার চ্যানেলে, সেটা ডেমনিক একটা এন্টিটির ঘটনা। এবং সেই ঘটনাটি আমাকে যে মেয়েটি পাঠায়, ও আমাকে অনেক রিকোয়েস্ট করে যে দিদি আমার নামটা তুমি এখানে নিও না, আমি অনেক কষ্টে এই ঘটনাটা তোমাকে শেয়ার করছি, জানি না ঠিকই ভুল করছি, কিন্তু তাও তোমাকে শেয়ার করলাম, তুমি পছন্দ হলে শুনিও। আর তাই জন্যই তোমাকে এটা আমি রিকোয়েস্ট করলাম। তো যাই হোক, আমি মেয়েটার ঘটনাটাই তোমাদেরকে শোনাচ্ছি। কিছু কারণ বিশেষের জন্য আমাকে নাম নিতে বলিনি, আমি এখানে নিলাম না, সরাসরি চলে যাবো মূল ঘটনাতে। কিন্তু তার আগে সকলকে বলবো, এখন অবধি যারা যারা সাবস্ক্রাইব করোনি আমার চ্যানেলটা চটপট যাও, গিয়ে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটা অন করে দাও, যাতে নতুন যে সমস্ত আপডেটসগুলো আসবে তোমরা শিগগিরই পেয়ে যাবে। তো চলো সরাসরি চলে যাচ্ছি মূল ঘটনাতে। নমস্কার দিদি, তোমাকে প্রথমেই ঘটনার ফার্স্টেই আমি একটা রিকোয়েস্ট করেছিলাম যে দিদিভাই তোমাকে আমি ঘটনাটা জানাচ্ছি ওভার দ্য ফোন, কিন্তু তুমি আমার নামটা ওখানে নিও না, এবং আমি যেখানে থাকি সেখানের নামটাও তুমি ওখানে যেন না জানিও, কারণ এটা খুব একটা ফেমাস জায়গা আর এখানে প্রচুর লোক টুরিস্টরা ঘুরতে আসে। তবে এইটুকু তোমাকে জানিয়ে রাখতে পারি, তুমি এইটুকু বলো যে এই জায়গাটা একটি পাহাড়ি এলাকা। বেশ কিছু বছর আগে আমাদের এখানে শীত পড়াতে আমরা প্রায় এদিক ওইদিক সেদিক ঘুরতে যেতাম। মারা বারবার বারণ করতো যে রাত্রিরের দিকে পাহাড়ের ওপরে যেন না উঠতে, বা ওইখান থেকে অনেক সময় বন্য জন্তুর বেরিয়ে যায়, বাস ফাস তো সবই বন্ধ থাকে রাত্রিরের দিকে, তারপরে সাপ থাকে। আমরা টিউশন থেকে ফিরতে ফিরতে প্রায় একটু রাত হয়েই যেত, এবং পাহাড়ি এরিয়াতে 8টা সাড়ে 8টা মানে অনেকটাই রাত। আমরা ওই ফোনের টর্চের আলোতে রাস্তা দিয়ে ফিরতাম। কিন্তু আমাদের ওখানে একটা জায়গা অভিশপ্ত বলে সবাই মানে, এবং সেই জায়গাটা থেকে বহুজন বহু রকমের জিনিস দেখতে পেয়েছে, আওয়াজ পেয়েছে। তা আমরা এরকম অনেক ঘটনা লোকাল মানুষদের মুখে শুনেছি যে তারা ভোর রাত্রিরে যখন ট্যুরিস্টদেরকে নিয়ে হয়তো বেরোচ্ছে বা ট্যুরিস্টদেরকে নিয়ে কোথাও যাচ্ছে, সেখানে প্রচুর রকমের বিভিন্ন ধরনের ঘটনা তাদের মুখ থেকে আমরা শুনতে পাই। এবং তখন একটা টাইমের পর গিয়ে আমাদের মনে হয় যে আমরাও সেখানে একদিন যাব, দেখবো যে এটা সত্যি কি মিথ্যে বলে। কিন্তু এটা যে আমাদের জীবনে একটা খুব বড় ভুল ডিসিশন, সেটা আমরা যদি প্রথমে জানতে পারতাম তাহলে হয়তো আজকে আমাদের এইরকম দিন দেখতে হতো না। তা ওরম দেখতে দেখতে ঠান্ডাটা সেদিন একটু কমই ছিল, আর আমাদের টিউশন থেকেও ছুটি দিয়ে দিয়েছিল। কিন্তু তখন আমাদের মনে হয়েছিল যে বাড়িতে তো সবাই জানে আমাদের টিউশন আছে, তা যদি সেই জায়গাটাতে যাওয়া যায়। আর আমরা স্কুলে 3জন খুব ক্লোজ ফ্রেন্ড ছিলাম, 3জনেই আমরা এইদিক ওইদিক সেদিক ঘুরতে বেড়াতে যেতাম। তা আমার একটু সাহসটা বেশিই ছিল। তার আমরা 3 বন্ধুর মধ্যে আমার আর আরেকটি বন্ধুর ভালোই সাহস ছিল, আর সব থেকে বেশি সাহসী বলতে আমিই ছিলাম। আর একটা বন্ধু ছিল যার খুব একটা সাহস না থাকার পরেও তাকে আমরা খানিকটা জোর জবরদস্তি নিয়ে গেছিলাম যে চল না, দেখবো কি আছে। ও প্রথমের দিকে একটু অরাজিই ছিল যে না, যাব না, ওই জায়গাটাতে যাব না। তো আমাদের জোর করাতেই ও যায় আমাদের সাথে। বেশ ভালো, আমরা যাই ওই কার্সড জায়গাটাতে, মানে যেটা অভিশপ্ত বলে সবাই জানতো। পুরো একটা বাড়ি, গাছপালা বেরিয়ে গেছে বাড়ি থেকে। আর সেই যেমন পুরনো বাড়িগুলো অনেক দিন ধরে মেনটেনেন্স না থাকার কারণে যেরকম আর কি দৃশ্য হয়, ওই রকম দৃশ্য হয়ে যায়। প্রত্যেক দিনই আমরা টিউশন থেকে যখন ফিরতাম ওই জায়গাটা থেকেই পাস আউট হতাম, বাট কোনোদিন আমরা কিছু ফেস করিনি বা কিছু দেখিনি। দূর থেকে দেখা যেত ওই বাড়িটার ওপরের ছাদটা, কিন্তু কখনো সাহস করে যাওয়া হয়নি। আর প্রথমেই যে বললাম সেদিন টিউশন ছিল না, হঠাৎ ছুটি দিয়ে দেয় স্যার কিছু কারণ বিশেষের জন্য। কিন্তু তাও আমাদের মনে হয়েছিল যে বাড়ির লোক তো জানে আমরা টিউশন যাচ্ছি, তাহলে যাওয়াই যেতে পারে একবার। তো যাই হোক, আমরা যখন ওই জায়গাটাতে যাই, অন্ধকার হয়ে গেছিল, চারিদিকটা পুরো নিশুতি ফাঁকা, খালি ঝিঝি পোকার ডাক শোনা যাচ্ছে, কুয়াশা ভর্তি হয়ে গেছে।
আমরা পা টিপে টিপে বাড়িটাতে যখন ঢুকি, দরজাটা কিছুতেই খোলা যাচ্ছিল না, প্রথমের দিকে পুরো আটকানো ছিল টাইট ভাবে। এবং যখন দরজাটা খানিকটা ধাক্কা দেওয়ার পর আমরা ঢুকি, বাড়িটার ভিতরে একটা বিচ্ছিরি স্যাঁতস্যাঁতে গন্ধ, আর পুরো ঝুল, মাকড়সার জাল, মানে অ্যাবান্ডেন্ট প্লেস যেটাকে বলা হয়। পুরো যেন মনে হচ্ছে ঘুটঘুটে অন্ধকার, আর কেউ কোথাও নেই। আমরা টর্চের আলোতে সব দেখতে পাই। ফোন দিয়ে যখন টর্চের আলোটা ফেলি, মানে আমাদের যদি টর্চের আলোটা বন্ধ করে দিই, আমরা একে অপরকে কেউ দেখতে পাবো না, এতটাই ঘুটঘুটে অন্ধকার। কুটকাট কুটকাট আওয়াজ হচ্ছিল ভিতরে, তো সেটা হয়তো বাদুড় উঠছিল, তারপরে ইঁদুর যাচ্ছিল, অনেক সময় সাপের ওই ফিস ফিস আওয়াজটাও শোনা যাচ্ছিল। তো বেশ ভয় ভয়ে একটু ভিতরে ঢুকি, আর অদ্ভুতভাবে জানো তো দিদি ভাই, দেওয়ালগুলোতে না কিছু অদ্ভুত মাথায় শিংওয়ালা কিছু আকৃতির মানুষের ছবি আঁকা। তো সেটা আমরা বুঝতে পারিনি যে ওগুলো কি, বা মানে আমরা তো কখনো ওরকম জিনিস দেখিনি। তারপরে তারা তারা আঁকা রয়েছে কিছু কিছু জায়গায়, মেঝেতেও কিছু জায়গায় হয়তো কোনো মানুষের মুখ দিয়ে গোল করে দেওয়া, মানে খুব বিতিকিচ্ছিরি মতন ভেতরটা। তারই মধ্যে খানিকটা যাওয়ার পর আমার যে বন্ধুটা ভিতু, ও আমাদের মাঝখানে বলতেও নয়, আমাদের পিছনেই ছিল। এবার হঠাৎ করে যেতে গিয়ে পায়ে একটা কি ধাক্কা লাগে, আর ও একটু হোঁচট খেয়ে যায়। তখন আমরা জিজ্ঞাসা করি, কি রে তুই ঠিক আছিস তো, পড়ে টরে যাসনি তো? বললো না না, এখানে একটা কি ছিল বাক্স মতন। তো আমরা বলি আচ্ছা ঠিক আছে। তা আমরা দুই বন্ধুদের সামনে খানিকটা এগিয়ে যাই, আর ও পিছনেই ওই বাক্সটা তুলে কিছু একটা করছিল, আমাদের আর মনে নেই। ঠিক সেই মুহূর্তে বাড়ি থেকে আমাদের ফোনে ফোন আসে, বলে যে তোরা কোথায়, স্যার তো আজকে পড়াবে না, আমাকে এক্ষুনি ফোন করলো, তা তোরা যে পড়ার নাম করে বেরোলি। তো তখন আমরা ভয়তে বলি না না, আমরা বাড়িই আসছি, স্যারের ওখান থেকে আমরা জানতে পারি স্যার আজকে পড়াবে না, একটু আমতা আমতা করেই বলছিলাম। কারণ সবারই মনে একটা ভয় যে ফাঁকা রাস্তা দিয়ে তিনটে মেয়ে আমরা ফিরবো। তো যাই হোক, আমরা যে যার বাড়ি চলে আসি। সেদিনকে আর কোনো কিছুই হয়নি। পরের দিন সকাল থেকে আমার ওই বান্ধবীটার কেমন যেন শরীরে একটা অদ্ভুত আচরণ করতে লাগছিল। মানে তার বাড়ির লোক তাকে দেখে বেশ চমকে যায়, নিজের হাত কামড়াচ্ছে, নিজের পা ধরে কামড়াচ্ছে, এবং কেমন যেন মুখ থেকে অদ্ভুত আওয়াজ হাসছে, অদ্ভুত আওয়াজে কথা বলছে। কেউ কিছু বুঝতে না পারাতে ওকে নিয়ে ডাক্তারের কাছে যায়। এবার ডাক্তার তখন রেফার করে যে দেখুন, আমার মনে হয় ওনার হয়তো মেন্টালি কোনো ইস্যু হয়েছে, আপনারা একটা কাজ করুন, আপনারা বরঞ্চ একবার হসপিটালে গিয়ে দেখিয়ে দিন যে কি হয়েছে মেয়েটার। তো তারপরে কাকিমা ওকে নিয়ে হসপিটালে যায়। তা হসপিটালের লোকজন তখন কিছু বুঝতে পারে না ওর কি হয়। তা তখন কাকু কাকিমা কি ডিসিশন নেয় যে ঠিক আছে, তাহলে ওর যখন আপনারা বলছেন যে মেন্টালি ওর কোনো এরকম ডিস্টারবেন্স রয়েছে, তারপরে নাকি ওই ডক্টর বলেছিল যে ওর কিছু টেস্টের দরকার, আদেও এটা ট্রু নাকি তো দেখার জন্য। তো যাই হোক, ডক্টর চেক আপের জন্য ওকে বলে যে একটা দিন ও হসপিটালে থাক, অবজারভেশনে রাখি, আমাদের যদি মনে হয় যে ও সুস্থ আছে আমরা ছেড়ে দেবো, আর যদি মনে হয় কিছু প্রবলেম হয়েছে তাহলে সেটার ট্রিটমেন্ট আমরা স্টার্ট করে দেবো। প্রথম দিন হসপিটালেতে ও কিছুই করেনি। প্রথম দিন হসপিটালেতে রাত্রির দিকেও একবার ওরকম ঠটর করে কাঁপছিল, এ করছিল। তো তারপরেতে হয়তো নার্স ভেবেছে যে ওর খুব ঠান্ডা লাগছে বা কিছু, ওর গায়ে একটা কম্বল দিয়ে দেয়, এবং কম্বলটা যখন দিতে যায় নার্সের দিকে এতটাই ভয়ঙ্করভাবে ও তাকায়, নার্স কোনো রকমের ওর গায়ে কম্বলটা দিয়ে ঘর থেকে বেরিয়ে যায়। দ্বিতীয় দিনকেও কেউ কিচ্ছু বুঝতে পারেনি যে ওর এরকম কিছু একটা হয়েছে বলে। পরের দিন সকালবেলায় কাকু কাকিমা একবার গিয়েছিল ওকে টিফিনে দেখতে। তো যাই হোক, ওর ঘর থেকে খাবার নিয়ে যায় এবং ডক্টর টেস্টের জন্য তখন রিপোর্ট পাঠিয়েও দেয়। সব পজিটিভ, কোনো রকমের নেগেটিভ কিছু দেখতে পাচ্ছে না, সেটা ডক্টর ফোন করে জানায় দুপুরবেলাতে যে আপনার মেয়ে তো সব কিছু ঠিক আছে, কিন্তু অদ্ভুত আচরণ করছে কিন্তু আপনার মেয়ে, ওকে কিছুতেই কন্ট্রোলে রাখা যাচ্ছে না। কিন্তু রিপোর্টে কোনো কিছু নেগেটিভ আসেনি, রিপোর্টে সব কিছু পজিটিভ এসছে। আপনার মেয়ের কিন্তু একদম
অদ্ভুত, মানে ওই রকম আচরণ আমরা কখনো কোনো পেশেন্টের মধ্যে দেখিনি। আমরা আপনার মেয়েকে দড়ি দিয়ে হাত পা বেঁধে রেখেছি, ওটা শোনার পর তো কাকু কাকিমা ভয় পেয়ে যায় যে বাবা এমন কি করছে যে ওকে দড়ি দিয়ে বেঁধে রাখতে হয়েছে। তা কাকু কাকিমা যখন যায় গিয়ে নার্সদের মুখে শুনতে পায় শুধু ওকে দড়ি দিয়ে বাঁধতে ওরা বাধ্য হয়েছিল, কারণ ও নিজের জামা কাপড় টেনে ছেঁড়াছিড়ি করছিল এবং গায়ে কোনো জামা কাপড় রাখতে চাইছিল না এবং অদ্ভুত ভাষায় কথা বলছিল, নিজের চুল ধরে টানছিল, মানে নিজেকেও আঘাত করার চেষ্টা করছিল এবং চোখে পুরো কালশিটে পড়ে গিয়েছিল। তারপরে কাকু কাকিমাকে বোঝানো হয় যে দেখুন আমরা আরও একবার চেষ্টা করছি, অন্যভাবে কিছু রিপোর্টস আমরা বাইরে পাঠাবো এখান থেকে, তো ওকে আরও একদিন আমরা অবজারভেশনে রাখতে চাইছি, আপনারা আর একটা দিন রাখুন। এবং ও নাকি এতটাই পরিমাণে চিৎকার চেঁচামেচি করেছিল সারা হসপিটালের লোক অতিষ্ঠ হয়ে গেছিল, আর ওর গলা যেন সবার কান ভেদ করে ঢুকে যাচ্ছিল, এত অদ্ভুত ওর চিৎকার, কথাবার্তা, ওর অট্ট হাসি। তো কাকিমা খানিকটা ভয় পেয়ে যায় যে হঠাৎ করে মেয়েটার এমন কি হলো যে ওরকম করতে লাগলো। তা তারপরে কাকু কাকিমা সন্ধ্যাবেলায়ও একবার ওকে দেখতে যায়, তখন ডক্টর ওর গায়ে ঘুমের একটা ইঞ্জেকশন পুশ করে রেখে দিয়েছিল যাতে ও একটু কাম ডাউন থাকে। তো সেই ঘুমের ইঞ্জেকশনটা দেওয়ার পর কাকু কাকিমা যখন সন্ধ্যাবেলা ওকে আর একবার যায় ভিজিটে, তো তখন গিয়ে দেখে যে ও নিশ্চিন্তে ঘুমোচ্ছে ওখানে কাচের ঘরের বাইরেটা দিয়ে, কারণ কাউকে অ্যালাউ করছিল না যে ওর ভিতরে ওর কাছে যাওয়ার জন্য, কারণ ও তখন এমন একটা পরিস্থিতিতে ছিল একটা নার্সকে কিছু একটা ছুঁড়ে মারতেও গিয়েছিল, তাই অন্য কেউ যদি হার্ম হয়ে যায় একটা হসপিটালের রেপুটেশনের ব্যাপার থাকবে বলে, তাই কাকু কাকিমা বাইরে দিয়ে দেখে ওকে বাড়ি চলে আসে। সেদিন রাত থেকে শুরু হয় কিন্তু একদম বাড়াবাড়ি। রাত্রিবেলায় যখন সব কিছু হসপিটালে শান্ত, তখন রাত 2টো বাজে, ওর ঘরের মধ্যে একটা 24 আওয়ার্সের জন্য একটা নার্স কেয়ার টেকিংয়ের জন্য রেখে দেওয়া হয়েছিল, কারণ ওর ওই আচরণের জন্য। সে নার্সটা কিছু সময়ের জন্য ঘুমিয়ে পড়ে এবং খানিকক্ষণ পর একটা বীভৎস জোর আওয়াজ হয়। নার্সটা ঘুম থেকে ধীরপিড়িয়ে উঠে বিছানার দিকে তাকায়, তখন দেখে যে বিছানাতে কোনো পেশেন্ট নেই, কেউ নেই। নার্সটা ভয় পেয়ে যায় যে গেল কোথায় তাহলে, আর কিছু হলে তো নার্সের ওপর ব্লেম আসবে। এবার নার্সটা যখন লাইট জ্বালায় তখন দেখছে যে পেশেন্টটা, মানে আমার ওই বান্ধবীটা, হাতের দড়ি পুরো ছিঁড়ে পড়ে রয়েছে মাটিতে, পায়ের থেকেও দড়ি পুরো ছিঁড়ে রয়েছে মাটিতে, এবং ও খাট থেকে প্রায় 1 হাত উঁচুতে ও ফ্লোট করছে, হাওয়াতে ভাসছে এবং অদ্ভুতভাবে ও সেই সকালে যেরকম হাসছিল ওরকম জোরে জোরে অট্টহাসি হাসছে। আর কি যে ভাষায় ও কথা বলছে সেটা কেউ বুঝতে পারছে না এবং নার্সও বুঝতে পারছিল না যে ও কোন ভাষাতে কথা বলতে চাইছে। ওই রাত্রিরে তখন এমার্জেন্সি ওর ফ্যামিলিতে ফোন করা হয়, আপনারা ইমিডিয়েট আসুন, পেশেন্ট কিন্তু এরকম করছে। এটা কোনো রকমের ওর মেন্টালি বা কোনো রকম ও ফিজিক্যালি আঘাতের জন্য ও কিন্তু এটা করছে না, এটা অন্য কোনো ব্যাপার, আপনারা এই মুহূর্তে হসপিটালে এসে পেশেন্টকে নিয়ে চলে যান। সেই মুহূর্তে কাকু কাকিমা যায় আর পেশেন্ট, মানে আমার ওই বন্ধুকে ওখান থেকে নিয়ে বেরোয় এবং কোথায় যাবে তারা দিশেহারা হয়ে যায়। তখন প্রায় ভোরের আলো ফোটা ফোটা মতন অবস্থা। তখন খানিকটা দূরে ওখানে সব লোকেদের কাছ থেকে একটু খোঁজ খবর নিয়ে তখন তারা বলে যে দেখুন এটা তো মনে হচ্ছে অন্যরকম কিছু, এটা শরীর খারাপের বা কোনো ব্যাপার না, আপনারা বড় ওই সামনে একটা চার্চ আছে, চার্চে ওখানে ফাদার থাকবে, এই সময় আপনারা গিয়ে কথা বলুন। ওকে কিছুতেই ওই চার্চে ঢোকাতে পারছিল না ফার্স্টে। তখন গাড়িতে মেয়েটাকে বসিয়ে রেখে ফার্স্টে ফাদারের কাছে যায়, গিয়ে কথাবার্তা বলে। তখন ফাদার রেকমেন্ড করে যে দেখুন আপনার মুখ থেকে যেটা শুনছি এটা আপনাকে আমার সঙ্গে একবার যেতে হবে প্রিস্টের রুমে, চলুন আমি নিয়ে যাচ্ছি, আপনি পেশেন্টকে নিয়ে আসুন। তখন কাকু কাকিমা আমার ওই বান্ধবীটাকে নিয়ে কোনো মতে ওকে ভিতরে নিয়ে যায় এবং প্রিস্ট খানিকক্ষণ ওর দিকে তাকিয়ে থাকে। ওর চোখের দৃষ্টি বা ওর যে পুরো শরীরের গঠনের যে ছাপ একটা পড়েছিল মুখের মধ্যে, সেটা দেখে প্রিস্টের খুব একটা সুবিধে বলে মনে হয়নি। তো তখন কাকু কাকিমাকে বলেছিল মেয়েকে এমন সময় এনেছেন যেখান থেকে মেয়েকে বাঁচিয়ে ফেরানোটা খুব মুশকিল,
আচ্ছা কি হয়েছিল আপনি একটু বলতে পারবেন, ওর কেন এরকম কি থেকে? তখন কাকু কাকিমা বলে যে এরকম পড়তে গিয়েছিল, তার পর দিন থেকেই ওর এরকম কিছু কিছুভাবে শুরু হয়, সেটা যে এত বাড়াবাড়ি হয়ে যাবে। এবং আমরা বুঝতে পারিনি, হসপিটাল থেকে ফোন করে আমাদেরকে এরকম বলে। তখন যাই হোক, তখন ফাদার বলেন যে ঠিক আছে, আপনি আজকে বরং ওকে বাড়ি নিয়ে চলে যান, আমরা কাল কিছু জিনিস নিয়ে আপনার বাড়িতে যাব, আর দরকার পড়লে একবার ডাকতে পারবেন ওর যে দুটো বন্ধু ছিল। তো তখন আমাদেরকে ডেকে পাঠায় কাকু কাকিমা। আমরা একটু ভয়ে ভয়ে যাই, কারণ আমাদের মারাও গিয়েছিল আমাদের সাথে ওই চার্চটাতে। তো তখন ফাদার জিজ্ঞাসা করে, আচ্ছা তোমাদের সাথে কি হয়েছিল একটু ক্লিয়ার করে বলবে, কিছু লুকোবে না কিন্তু, লুকোলে কিন্তু তোমাদেরও ক্ষতি হতে পারে। তো তখন আমরা ফাদারকে ভয় ভয় সব কথা বলে দিই। কিন্তু ফাদার তখন বলে যে আচ্ছা ঠিক আছে, আমার মনে হচ্ছে ও বাড়িতে কিছু একটা নিয়ে এসছে, আপনারা একবার যান বাড়ি গিয়ে ওর ব্যাগ ওকে পুরো চেক করুন, দেখুন তো ওর কাছ থেকে কিছু জিনিস পান কিনা, এবং যেটা পাবেন সেটা কিন্তু আপনারা রেখে দেবেন, আমাকে ফোন করবেন কি পেয়েছেন। তো তখন ওরা বাড়িতে যায় কাকু কাকিমা, আর আমরা তো প্রচণ্ড পরিমাণে বকা খাই আমার মায়ের কাছে। তো কি করা যাবে, এত কিছু করার নেই, জিনিসটা ঘটে গেছে। তারপরেতে কাকু কাকিমা বাড়ি যায়। কাকু কাকিমা বাড়ি গিয়ে দেখে যে ওর ব্যাগে ঠ্যাগে কিছু ছিল না, বাট ওর কোমরে একটা এইটুকুনি মাথায় শিংওয়ালা কোনো একটা মুখের ফটো, লকেট, আর একটা তারা আঁকা, মানে তারা আঁকা ঠিক নয়, তারার মতন একটা স্টিলের কিছু একটা গোল মতন করা রয়েছে ওর কোমরে, ওই দুটো দিয়ে একটা লাল কারের সাথে ওটা পরা। তো সেটা কাকু কাকিমা ওই ফটোটা তুলে ওই ফাদারকে পাঠায় যে দেখুন এরকম এরকম ওর কোমর থেকে আমরা পেয়েছি। ফাদার আর কোনো মতেই দেরি করেনি, যেটা পরের দিন আসার কথা ছিল, ওরা সেই দিন রাত্রিরেই যায় কিছু ওদের জিনিসপত্র নিয়ে, এবং তারা সেখানে গিয়ে কিছু প্রেয়ার করে। এবং যখন ওরা ওইখানে প্রে করছিল, আমরা নিজের চোখে, হয়তো এটা এতদিন সিনেমা বা সিরিয়ালে অনেকেই অনেক রকম দেখেছে, কিন্তু নিজের চোখে যে দিদিভাই আমি এটা দেখেছি, এটা কেউ হয়তো ট্রাস্ট করবে না। নিজের গা থেকেও চচ্চর চচ্চর করে জামাগুলো আপনি আর ফাটতে শুরু করে দিয়েছে, মানে ও নিজের টেনেও ছিঁড়ছে না, এবং গায়ে ওর কোনো সুতো ছিল না। কাকু যার জন্য লজ্জায় ঘর থেকে বেরিয়ে গিয়েছিল, আমরা জাস্ট 6টা মেয়ে ওখানে দাঁড়িয়েছিলাম আর দেখছি যে দুটো প্রিস্ট ওকে প্রে করছে, আর ফাদার ওকে ধরে রয়েছে, আর ও আবুল তাবুল কিছু একটা ভাষায় কথা বলছিল, আর প্রচণ্ডভাবে হাসছে। আর ওর গলাটা, সব থেকে বড় কথা, ওর গলাটা অরিজিনাল, মানে ও যে কথা বলতো, ওর যে গলার টিউন ছিল সেই টিউনটা ছিল না, একটা কোনো ভারী কেউ যে কোনো ছেলের ভয়েস সেটা ওর গলা থেকে বেরোচ্ছিল, এবং বিটকেল চিৎকার করছে, আর ঘরের সব জিনিস যেন এলোমেলো হয়ে পড়ে যাচ্ছে। তো তখন আর কি করা যাবে, ওকে কোনো রকমের আমরা চেপে ধরি, বাট ওর এতটাই শরীরে তখন ভাইব্রেট হচ্ছিল, এতটাই শরীরে তখন ক্ষমতা চলে এসেছিল যে ও এমনকি ফাদারকেও ঠেলে ফেলে দিয়েছিল। তারপরে তখনও সেদিনও আমরা দেখেছিলাম ওর বডিটা বসা অবস্থাতেই প্রায় 1 হাত উঁচু মতন জায়গায় ফ্লোট করছে। ওরকম হাওয়াতে ভাসতে দেখে আমরা যে যার মাকে চেপে ধরি এবং মুখটা মায়ের কোলের মধ্যে লুকিয়ে দেখতে থাকি চুপচাপ। ও কিরকম একটা করছিল দিদিভাই, আমি তোমাকে বলে বোঝাতে পারবো না। ওই জায়গাটাতে যদি কেউ প্রেজেন্ট না থাকে, সে যদি নিজের চোখে ওই জিনিসটা না দেখে, কাউকে ওইভাবে ট্রাস্ট করানো যাবে না যে ও কী করছিল। একটা টাইমের পর ফাদার যখন ওর গায়ের মধ্যে হোলি ওয়াটার ছড়ালো, কিছু সেকেন্ডের জন্য পুরো যেন সব কিছু শান্ত হয়ে গেল। একটা ওর গা থেকে কোনো ধোঁয়ার মতন কিছু একটা জানলা দিয়ে বেরিয়ে গেল, পুরো শান্ত। তখন ফাদার বলল যে দেখুন, আমি যথাসাধ্য চেষ্টা করে ওকে পজেস্ট যে করেছিল তার হাত থেকে ওকে আমি রক্ষা করেছি, তবে ওকে যে সে কেউ পজেস্ট করেনি, ওকে ডেমনিক কোনো এন্টিটি পজেস্ট করেছিল, আর ডেমনই পজেস্ট করেছিল। এখানে তার নামটা আমি নিচ্ছি না, কারণ তুমি বারণ করেছো যে নামটা যেন না নিই, কি ডেমন ছিল, তাই নামটা আমি এখানে নিলাম না। তো এই তারপরে আমরা বাড়ি চলে আসি। কিছুদিন ও ঠিকঠাক ছিল,
কিন্তু তারপরে হঠাৎ একদিন রাত্রিবেলায় আমাদের ফোনে খবর আসে, তখন 2-2:30 বাজে, যে আমার ওই বান্ধবীটা আর নেই এবং ওর মৃত্যুটা অস্বাভাবিক একটা মৃত্যু হয়েছিল। ও যে রাত্রিরে জামাটা পরে ঘুমিয়েছিল সেই জামাটা গা থেকে পুরো খোলা ছিল, মানে গা হাত পায়ে পুরো নোকের আঁচড়ের দাগ, গলায় 3টে আঙুলের ছাপ পড়েছিল। তো অদ্ভুত মৃত্যু, আর চোখ দুটোর ওপরের দিকে সিলিংয়ের দিকে তাকানো ছিল। তারপরেতে পোস্টমর্টমের জন্য বডি নিয়ে যাওয়া হয়, থানা পুলিশ হয়। তো তখন পোস্টমর্টমে ওর শরীরে কোনো রকমের কোনো মানুষের কিছু পায়নি, বা সেটা লোকে দেখেছে বা অনেকে হয়তো অনেক কিছু ভাবতে পারে, কিন্তু পোস্টমর্টম রিপোর্টে বেরিয়েছে ন্যাচারাল ডেথ, অন্য কিছু না, হার্ট ফেল করেছে। ও হয়তো এমন কিছু দৃশ্য দেখেছিল বা কিছু দেখেছিল যেটা থেকে ও ভয়তে হার্ট ফেল করে গেছিল ওই দিনকে। তো যাই হোক, তারপরে আমরা প্রচণ্ড দুঃখ পাই ওরকম ওর হওয়ার পর। তারপরে আমার মারাও যায় ওই প্রিস্টের কাছে, গিয়ে আমাদের জন্য প্রোটেকশন নিয়ে আসে, কারণ আমাদের যাতে কোনো রকমের না কিছু ক্ষতি হয়। কিন্তু ওখানে যাওয়ার পরে উনি হয়তো প্রোটেকশন দিয়েছে, তার আগে কাকু কাকিমা বা আমার মা, ওই আরেকটা কাকিমা গেছিল, আমার আরেকটা বান্ধবীর মা, তারা সবাই কি ওখানে জিজ্ঞাসা করে যে এটা কেন হলো, আপনি তো ওর শরীর থেকে ওই জিনিসটাকে বার করে দিয়েছিলেন। তখন ওই প্রিস্ট বলে যে হ্যাঁ আমি বার করে দিয়েছি, কিন্তু ওকে যে টিমনে ধরেছিল সে কিন্তু সে কেউ নয়, আর এটা মারাত্মক একজন ছিল। আর এরা যখন কাউকে কোনো রকমভাবে পজেস্ট করে তখন কিন্তু তার প্রাণ ওরা নিয়েই ছাড়ে, কারণ ওদের মানে থিঙ্ক অফ ভিউটাই হচ্ছে মানুষের প্রাণটা ওরা নিয়ে নেবে এবং ওরা ওদের মতন ভাবে এটা কাজে লাগাবে, এটাই ওদের মেন মোটো হয়। তো যাই হোক, তোমাকে আমি কিছু জিনিস দিয়ে দিচ্ছি, তোমরা নিজেদের প্রোটেকশনের জন্য রাখো, আর কখনো ওই রাস্তা দিয়ে যাওয়ার চেষ্টাও করবে না, এরপর কিন্তু তোমাদেরও ক্ষতি হতে পারে, কারণ ও কিন্তু আজাদ হয়ে গেছে। ওই বক্সটাতে যে ওর আত্মাটাকে ওইখানে মন্ত্রপুত করে বন্ধ করে দেওয়া ছিল, যেটাকে তোমরা গিয়ে খুলেছো, মানে তোমার ওই বান্ধবী খুলেছিল, আর সেই জন্যই ও কিন্তু তোমার বান্ধবীর অরা উইক ছিল বলে তোমার বান্ধবী, আর তারপরে তোমার বান্ধবী সব থেকে বড় ভুল করেছিল, ওটা কোমরেও বেঁধে নিয়েছিল। ও যদি এই জিনিসগুলো না করতো তাহলে হয়তো এতটা ক্ষতি হতো না। আর ও যখন এই পেন্ডেন্টটা নিয়েছিল, প্রথমেই জানিয়েছিলাম তোমাকে যে আমরা কেউ কিছু জানতাম না যে ও নিয়ে আসবে বা কিছু পেয়েছে বলে। ওই বক্সে কিছু জিনিসও ছিল লেখা টেখা, সেগুলো ওর কাছ থেকে পরে কাকিমা ঘর পরিষ্কার করার সময় পাওয়া গেছিলো, ওগুলো সব ফেলে দিয়েছিল পরে পুড়িয়ে দিয়ে। তো সেখানে ওর কিছু লেখা ছিল, আর ও ভেবেছিল হয়তো যে, যেটা প্রিস্টের মুখ থেকেও শুনেছিলাম, যে ওইগুলো পড়ে নাকি নিজের ড্রিম ফুলফিল করা যায় আর সব কিছু ও পেয়ে যাবে খুব ইজিলি, সেই কারণের জন্য এগুলো করেছিল। খুবই কষ্টভাবেই এই ঘটনাটা তোমাকে আমি জানালাম। যদি ভালো লেগে থাকে তোমার এবং তোমার শ্রোতাদেরকে তুমি শুনিও, তোমার মতন করে গুছিয়ে ঘটনাটা বলো। থ্যাংক ইউ দিদি। আর শেষে তোমাকে আরও একটা জিনিস জানিয়ে রাখতে চাইছি, সেটা যে ঘটনাটা তোমাকে আমি প্রথম থেকে শেষ অবধি বললাম, এই ঘটনাটা সম্পূর্ণ প্রথমের দিকটা যতটা বলেছি ততটা আমি কাকিমার থেকে এবং হসপিটাল কর্তৃপক্ষ থেকে জানা ঘটনা, আর তারপরে যেখান থেকে আমি নিজের চোখে দেখেছি সেটাই তোমাকে আমি জানিয়েছি দিদি। থ্যাংক ইউ দিদি, তোমাকে ঘটনাটা শেয়ার করলাম, তুমি তোমার মতো গুছিয়ে বলে দিও। থ্যাংক ইউ সো মাচ, তুমি ঘটনাটা আমাকে বলেছ। খুবই মর্মান্তিক একটা ঘটনা, মানে আমার নিজের শুনে খুব খারাপ লাগছে আর ভয়ও লাগছে, কারণ সত্যি কথা বলতে আমরা ঘটনাগুলো যখন শেয়ার করি, আমরা লোককে শোনাই, কিছু কিছু মানুষের এই সমস্ত জিনিসগুলো দেখে মনে ভীষণ আর্টিফিশিয়াল বা আমরা বানিয়ে ঘটনা বলছি, কিন্তু যেই সমস্ত মানুষদের সঙ্গে এই ধরনের ঘটনা বা যে সমস্ত মানুষ এরকম আচরণ করে, তাদের ফ্যামিলি ফ্রেন্ডসরা যখন এই জিনিসগুলো নিজের চোখে দেখে, তারাই একমাত্র জানে যে তারা আপনজনকে কিভাবে হারিয়েছে। এটা সত্যি খুব একটা মর্মান্তিক ঘটনা যেটা তুমি আমাকে শেয়ার করেছো। আর আমি প্রত্যেককে রিকোয়েস্ট করব, আমার প্রত্যেকটা শ্রোতা বন্ধুদেরকে রিকোয়েস্ট করব বারবার করে, যে আমরা বড়দের মুখ থেকে বা যখন কানে কোনো ধরনের এরকম জিনিস শুনি যে ওই জায়গাটায় যাবি না, ওই জায়গাটা খারাপ, আমাদের মনে কিন্তু সবসময় একটা কৌতূহল জাগে যে কেন যাব না, কেন বারণ করছে।
এই কেনটার পেছনে যদি আমরা যাই, সেখান থেকে যখন আমাদের ক্ষতিটা হয়, তখন কিন্তু আমরা কুল কিনারা খুঁজে পাই না যে নিজেদেরকে কিভাবে সেভ করব। বাচ্চা মেয়ে 3টে গিয়েছিল তারা দেখার জন্য যে কি দেখতে পাই, এমন জিনিস তারা দেখেছে যে তারা নিজের প্রিয় বান্ধবীকে হারিয়ে ফেলেছে। তাই সকল শ্রোতা বন্ধুদেরকে রিকোয়েস্ট করব যে তোমরা এমন কোনো কাজ করো না যাতে তোমাদের জীবনে এরকম অঘটন ঘটে। কারণ আমি নিজের চোখে দেখেছি, আমারও জীবনে ঘটে গেছিলো আমার হানিমুন ফেজে কিছু জিনিস, আমার বিয়ের আগেও কিছু জিনিস আমার সাথে ঘটেছিল, যেগুলো তোমরা পডকাস্টে অলরেডি শুনে নিয়েছো। তাই সকলকে রিকোয়েস্ট করব এরকম কোনো কিছু করো না যাতে গিয়ে তোমাদের ফিউচারে কোনো রকম ক্ষতি হোক। আমি এটুকুই সবার জন্য বলবো, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, স্বাভাবিক থাকো, নর্মাল জীবনযাপন লিড করো, কিন্তু এই সমস্ত ভুলভাল কোনো ডিসিশন নিয়ে, ভুলভাল বড়দেরকে না জানিয়ে কোনো কাজ করো না যেটাতে ক্ষতি হতে পারে। আর কথা বাড়াচ্ছি না, ঘটনা শেষে একটাই কথা বলবো, প্রেত কাহিনী কিন্তু কোনো কুসংস্কার, অন্ধবিশ্বাস এবং কালো জাদুকে প্রমোট করে না, আর কোনোদিনও করবে না। আর কোনোদিনও জাতি নিয়েও কিন্তু ভেদাভেদ আমরা করি না। আমাদেরকে যে সমস্ত ঘটনা নর্মাল মানুষরা শোনায় বা পাঠায়, সেই ঘটনাগুলোই আমরা তোমাদেরকে শোনাই। আশা করছি তোমাদের ঘটনাটা সত্যি ভালো লাগবে, কারণ আমার তো ভীষণ ভালো লেগেছে, আবার খারাপও লেগেছে। মেয়েটি মারা যায়, এত কিছুর পরেও তাকে বাঁচানো যায়নি। তো চলো আজকের ঘটনাটা এখানে এন্ড করছি, দেখা হচ্ছে নতুন এপিসোড নিয়ে পরের সপ্তাহতে।